সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ডিটেলস জানতে পারো। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের টোটাল 7 ডেজ, ঠিক আছে, 7 ডেজের আমি এখানে একটা স্টাডি প্ল্যান দেবো, কি পড়বে এবং কি পড়বে না তার উপর আমি কমপ্লিট ডিসকাশন দেবো। দেখো, ডে 1, ঠিক আছে, ডে 1 তুমি সবার প্রথমে মনিটারি পলিসি পড়বে। ডিয়ার ফ্রেন্ডস, এর আগে ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এনএনপি, ঠিক আছে, এই সমস্ত কিছুর ওপর একটা গোটা প্লেলিস্ট আমি ইকোনমিকের ওপরে গোটা প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি। ওর থেকে বেটার ভিডিও তুমি ইউটিউবে পাবে না, যতই ট্রাই করে নাও, ঠিক আছে। একটা পেইং কোর্সে যা শেখানো হয় তার থেকেও বেশি কিছু এবং সহজ উপায় আমি শিখিয়ে রেখেছি। তো যার জন্য আমি সেগুলো এখানে ডিসকাস করছি না। অর্থাৎ চ্যাপ্টার 1-এ যেখানে তুমি জিডিপি, ঠিক আছে না, জিএনপি, তারপরে তোমার এনএনপি, তারপরে তোমার M1 M2, এই সমস্ত কিছু অর্থাৎ ন্যাশনাল ইনকামের উপরে টোটাল 17 ক্লাসেস আপলোড হয়ে আছে। কটা না, টোটাল 17 ক্লাসেস। যদি তুমি সেগুলো না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তুমি দেখে নিও। তো আজকে আমরা সবার প্রথমে শুরু করব মনিটারি পলিসি দিয়ে। ডে 1-এ তোমাকে এটা রিড অ্যান্ড রিভাইজ করতে হবে। তো মনিটারি পলিসির মধ্যে তুমি কী কী পড়বে আর কী কী বাদ দেবে, দেখো আছে তো অনেক কিছুই মনিটারি পলিসির মধ্যে। সব কিছু তোমার পড়ার দরকার নেই। তুমি সবার মানে ফার্স্ট টাইম তুমি মনিটারি পলিসিতে যাবে, ঠিক আছে, ব্যাঙ্কিং ইন ইন্ডিয়াতে বা ব্যাঙ্কিং অফ ইন্ডিয়া, যা চ্যাপ্টারই তোমার বই থাকুক না কেন, তোমার কাছে যে বই থাকুক না কেন, সেখান থেকে তুমি ক্রেডিট কন্ট্রোল টুলস অফ আরবিআই পড়বে অ্যান্ড মনিটারি পলিসি কমিটি পড়বে। তো ক্রেডিট কন্ট্রোল টুলস অফ আরবিআই এটা ইনফ্লেশনকে তোমার কন্ট্রোলে রাখার জন্যে, তাই তো আরবিআই এটা প্রত্যেক বছর কি করে, অ্যানাউন্স করে। আর মনিটারি পলিসি একটা বড় রোল বা ভূমিকা প্লে করে। তো চলো দেখি কি কি পড়তে হবে। দেখো, মনিটারি পলিসির মধ্যে যেগুলো ক্রেডিট কন্ট্রোল টুলস অফ আরবিআই আছে, তার মধ্যে তুমি ব্যাংক রেট পড়বে, রেপো রেট পড়বে, রিভার্স রেপো রেট পড়বে, এমএসএফ পড়বে, এলএএফ পড়বে, এসএলআর পড়বে, সিআরআর পড়বে, ওএমও পড়বে অ্যান্ড এমসিএলআর পড়বে, ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট নয় এইটা, ঠিক আছে, এমএসএফ, এলএএফ, ঠিক আছে, এই সমস্তগুলো তুমি যখন পড়বে তুমি দেখবে যে আরবিআই কিভাবে, ঠিক আছে, আরবিআই কিভাবে তোমার শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকসের যে টোটাল হাতে ওদের যে অ্যাসেট থাকে, কারণ দেখো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকসরা সব বিজনেস করতে নেমেছে, ঠিক আছে, তাদের একটাই মোটিভ থাকে যে তারা কিভাবে অনেক বেশি লোন মার্কেটে দেবে, অর্থাৎ অনেক বেশি মানি কি না মার্কেটে ইনজেক্ট করবে, অনেক বেশি টাকা কিভাবে মার্কেটে ইনজেক্ট করবে, কিভাবে তারা লোন খাটাবে, ঠিক আছে। আর আরবিআই সবসময় চায় যে এই কমার্শিয়াল ব্যাংকসগুলো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকসগুলো যদি প্রচুর পরিমাণে লোন, ঠিক আছে, মার্কেটে যদি ছাড়তে থাকে, তাহলে ইনফ্লেশন তৈরি হবে। কি তৈরি হবে? ইনফ্লেশন তৈরি হবে। তো ইনফ্লেশনের সঙ্গে আমাদের এই মনিটারি পলিসি অফ আরবিআইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে, অর্থাৎ ইনফ্লেশনটাই মেন, অর্থাৎ দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা স্ট্যাবিলিটি বজায় রাখতে কি করে না আরবিআই তোমার এই মনিটারি পলিসি তোমার ঘোষণা করে, বছরে 6 টাইমস ঘোষণা করে, ঠিক আছে। এর ওপরেও খুব সুন্দর নোট এখনই আসছে, এখনই দেখতে পারবে যে কি সুন্দর নোট বানানো হয়েছে, হ্যাঁ, তোমাকে কিভাবে স্টাডি প্ল্যান করতে হবে। তো এইটা তোমাকে ফার্স্ট অফ অল গিয়ে পড়তে হবে, ঠিক আছে, মন দিয়ে পড়বে। যদি তোমার কোনো প্রবলেম থাকে আমার আগের ভিডিওগুলো একবার দেখে নিও, আগেও আমি অনেক ভিডিও দিয়েছি এর ওপরে। তো দেখো, এই যে ব্যাংক রেট, ঠিক আছে, আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি একবার এখানে ডিলিট করে নিই। দেখো, এই যে ব্যাংক রেট, রেপো রেট, ঠিক আছে, এই দুটো আরবিআই লোন দেয়। এই দুটো আরবিআই কি করে না তোমার লোন দেয়, ঠিক আছে। একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। কাদের দেয়? তোমার আমার মতো মানুষকে না, মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে, এদেরকে লোন দেয়। তাহলে আরবিআই তাদেরকে লোন দিচ্ছে, ঠিক আছে, আরবিআই তাদেরকে লোন দিচ্ছে এবং তার এগেনস্টে সে একটা ইন্টারেস্ট নিচ্ছে। বোঝা গেল? তাহলে রেপো রেট, ব্যাংক রেট এইভাবে তোমাকে পড়তে হবে, কাকে কাকে লোন দিচ্ছে এইসব ব্যাপার। রিভার্স রেপো রেট, ঠিক এই রেপো রেটের উল্টো, অর্থাৎ কি না অনেক সময় আরবিআই কি করে না শিডিউল কমার্শিয়াল ব্যাংকস এদের থেকে লোন নেয়, তার বদলে এদেরকে ইন্টারেস্ট দেয়, তাদের বদলে কি এদেরকে ইন্টারেস্ট দেয় আর লোন এদের থেকে নেয়, ঠিক আছে, আরবিআই। তখন আরবিআই যে ইন্টারেস্ট রেট এদেরকে দিচ্ছে, তখন সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। এটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, এই রেপো রেটের বা রিভার্স রেপো রেটের কি এনাদার কোনো নাম আছে, অর্থাৎ অন্য কোনো নাম আছে, সেটা তোমায় পড়তে হবে। তারপরে ধরো এই যে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, ঠিক আছে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, এসএলআর, সিআরআর, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংকিং ব্যবসা খুলতে গেলেই ক্যাশ রিজার্ভ রেশিও আমাদের রেডি রাখতে হয়, মানে যে ব্যাংক খুলবে। ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, যেখানে মনে রাখতে হবে কি না গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা হয়, ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা হয়, অর্থাৎ তুমি এখানে বলতে পারো সেলিং অ্যান্ড পারচেসিং মার্কেট। ওপেন সেলিং অ্যান্ড পারচেসিং, এই কোশ্চেনটা তো বহুবার এসছে,
এই কোশ্চেনটা না বহুবার এসছে যে সেলিং অ্যান্ড পারচেসিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন ওপেন মার্কেট, তো তাকে বলা হয় কি না ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে। এটা কে করে? আরবিআই করে। এটা কে করে? আরবিআই করে। অর্থাৎ সেলিং পারচেসিং এগুলো কে করে? আরবিআই করে। তো তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা ফার্স্ট ডেটের কথা চলছে। দেখো তোমাকে 3 আওয়ার্স, তুমি যদি 3 আওয়ার্স একদিন পড়ে নিতে পারো তাহলে তুমি বুঝতে পারো যে ইকোনমি তোমার হাতের মুঠোয় চলে আসলো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে মনিটারি পলিসি অফ আরবিআই এগুলো তোমাকে কভার করতে হবে। এর মধ্যে আরও যেটা তোমাকে কভার করতে হবে, দেখো যে এতগুলো টার্মসের মধ্যে এক একটা তোমার কি বলবো, এক একটা রিজার্ভ, এগুলো তো সব রিজার্ভ রেশিও বলতে পারো। এই রিজার্ভ রেশিও রাখার জন্য শিডিউল কমার্শিয়াল ব্যাংকস ইন্টারেস্ট পায়। তো সে কোনটার জন্য ইন্টারেস্ট পায়? মনে রাখবে এসএলআর, ঠিক আছে, এসএলআর। তো এই এসএলআর এর জন্য, হ্যাঁ, এসএলআর এর জন্য কি করে? এই যে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এটার জন্য আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকসকে কি দেয় না, তোমার একটা ইন্টারেস্ট দেয়। এটাও কোশ্চেনে আসে যে তোমাকে হয়তো 4টা অপশন দিয়ে দিল, দিয়ে বললো কোনটার কারণে তোমার এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকস ইন্টারেস্ট পায়, তখন তোমাকে বলতে হবে এসএলআর, ঠিক আছে। এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, এগুলো মাথায় রাখবে যে এগুলো থেকে কোশ্চেন আসবেই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, ঠিক আছে। এগুলো তুমি একবার পড়ে নিলে, ওকে। তো চলো এগিয়ে যাই। এবার আমরা পড়বো কি না মনিটারি পলিসি কমিটি, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ডে 1-এর প্ল্যান চলছে, এখনো ডে 2-তে আমরা ঢুকিনি। কি তোমাকে একবার পড়তে হবে, কারণ এগুলো রিড অ্যান্ড রিভাইজ পড়তে হবে, রিভিশন দিতে হবে। এরম নয় যে আমি একবার পড়ে বুঝলাম না, চলো বই বন্ধ করে রেখে দিলাম, না। একবার পড়ে নিলে, বুঝলে না, ওকে, বুঝলে না, তা কি হয়েছে, আবার একবার পড়বে। কারণ তুমি ছোট থেকে 5, 6, 7, 8 করেই তো তুমি বড় হয়েছো। এরম তো নয় যে তুমি একবারে এসে গ্র্যাজুয়েশন করে নিয়েছো, বা একবারে এসে তুমি 12 পাস করে নিয়েছো, তা নয়। যে কোনো জিনিস আমাদের রপ্ত করতে গেলে তার পিছনে টাইম ইনভেস্ট করতে হয়। জন্য ভিডিওর প্রথমেই যে আমি মোটিভেশনাল কোডটা তোমাদের দিলাম যে ইনভেস্ট করো, তোমার ফিউচারের জন্য ইনভেস্ট করো। তোমার পকেটে এখন 500 টাকা আছে, তুমি ইনভেস্ট করো। আমাদের ইংলিশের ক্র্যাশ কোর্স তুমি জয়েন করো, ঠিক আছে, ইনভেস্ট করো। এখন তুমি যেটা ইনভেস্ট করবে ফিউচারে, সেটা তোমাকে ডবল হয়ে ফেরত দেবে। আর এখন যদি ইনভেস্ট না করে মায়া করো, তাহলে তো হয়ে গেল, মানে ভবিষ্যতে গিয়ে কাঁদতে হবে। এটা কিন্তু যেন মাথায় থাকে ডিয়ার ফ্রেন্ডস। অনেকে এই ভুল করে, তুমি করো না, প্রেজেন্টটা কেটে যাবে, ফিউচারটা কাটবে না, ওকে। তো দেখো মনিটারি পলিসি কমিটি তুমি পড়বে, সেট আপ হয়েছিল 2016-এ, ঠিক আছে। কতজন মেম্বার আছে? 6 জন মেম্বার থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি থাকে টোটাল 7 জন মেম্বার, ঠিক আছে। তো টোটাল 7 জন মেম্বারের মধ্যে যে চেয়ারম্যান থাকে সে হচ্ছে আরবিআই এর, কোথায় গেল, যে চেয়ারম্যান থাকে গভর্নর অফ আরবিআই। তার মানে গভর্নর অফ আরবিআইকে নিয়ে টোটাল 7 জন মেম্বার থাকে, ঠিক আছে। তো এই যে 6 মেম্বার্স থাকে, দেখো 3 মেম্বার্স আর নমিনেটেড বাই আরবিআই অ্যান্ড 3 আর ফ্রম মিনিস্ট্রি অফ ফিনান্স। তার মানে কি, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে 3 জনকে নমিনেশন দেওয়া হয় আর কি এই মনিটারি পলিসি কমিটিতে। আর 3 জন আসে কোথা থেকে না, আরবিআই দ্বারা নমিনেটেড হয়, ঠিক আছে। চেয়ারম্যান কে থাকে? আরবিআই থাকে। কোনো যখন ডিসিশন মেকিং হয় তখন কি হয় না, কখনো হয়তো দেখা যাচ্ছে যে 3-3 ভোট 3-3 হয়ে গেছে, অর্থাৎ কি দুদিকেই সেম ভোট এসছে, তখন কাস্টিং ভোট দেয় কে না, আরবিআই এর গভর্নর। দিয়ে যেদিকে আর কি ভোটের সংখ্যা বেশি হয়ে যায় কাস্টিং ভোটে ভোটিং করার জন্য, আরবিআই এর যে চেয়ারম্যান সে যখন তোমার কাস্টিং গভর্নর, ঠিক আছে, সে যখন কাস্ট ভোট করলো, তখন সে ডিসিশনটা পাকাপোক্ত হয়। মনে রাখবে এর ডিসিশন, অর্থাৎ মনিটারি পলিসি কমিটির ডিসিশন ইজ বাইন্ডিং অন আরবিআই। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি যখন সে অ্যানাউন্স করতে চলেছে, তখন এই যে মনিটারি পলিসি কমিটির যে ডিসিশন সেটা বাইন্ডিং হয়, অর্থাৎ সেটাকে অমান্য করতে পারে না আরবিআই। এটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এগুলো তুমি যদি না জানো বা না বোঝো, অনেক কোশ্চেনের তুমি মানেই বুঝতে পারবে না। আচ্ছা, বছরে কতবার মিটিং করতেই হবে? মিনিমাম মিটিং 4 টাইমস, অর্থাৎ 4 টাইমসের বেশিও মিটিং করতে হতে পারে, কিন্তু মনে রাখবে মিনিমাম 4 টাইমস মিটিং করতেই হবে। এই মনিটারি পলিসি কমিটির মিটিং বসতেই হবে। মনিটারি পলিসি ইজ অ্যানাউন্স 6 টাইমস ইন এ ইয়ার, ঠিক আছে, 6 টাইমস। অর্থাৎ এখন যে চলছে, তাহলে 2 মাস অন্তর, মনে রাখবে এটা বাই মান্থলি বলতে পারো তুমি, বাই মান্থলি, ঠিক আছে। তাহলে এখন মনিটারি পলিসি কি বাই মান্থলি, অর্থাৎ কি প্রত্যেক 2 মাস অন্তর আরবিআই এই কি করে না মনিটারি পলিসি, ঠিক আছে, মনিটারি পলিসি ঘোষণা করে। তো সেখানে কার ডিসিশন থাকে? মনিটারি পলিসি কমিটির ডিসিশন থাকে। তো বছরে 6 বার যদি মনিটারি পলিসি অ্যানাউন্স করতে হয়, তাহলে মিনিমাম 4 টাইমস তো তাকে বসতেই হবে। মিনিমাম, এই কথাটা মাথায় রাখবে, মিনিমাম। এটা কিন্তু এক্সাম হলে যদি কোশ্চেন আসে, তাহলে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম
এই দুটো দিয়েও তোমাকে কনফিউজ করে দিতে পারে, যার জন্যে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তোমাকে এটা পড়তে হবে, রিড অ্যান্ড রিভাইজ, যতক্ষণ না রেডি হচ্ছে রিড অ্যান্ড রিভাইজ, পড়ো আবার রিভাইজ করো, পড়ো আবার রিভাইজ করো। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই, একটা ছোট্ট কোশ্চেন এখানে সলভ করে নিই। দেখো কী ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা আমি তোমাকে এক্ষুনি পড়লাম, মানে জাস্ট এই এই যে পয়েন্ট কটা না, 1 2 3 4 5 6, এই 6 পয়েন্টস কটার উপরেই একটা কোশ্চেন ফর্ম হয়ে যাবে। দেখো তোমাকে গোটা বই পড়ারও দরকার নেই। কি, ফ্রম হুইচ ইয়ার মনিটারি পলিসি অফ আরবিআই অ্যানাউন্স 6 টাইমস ইন এ ইয়ার। দারুণ কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন, টিপিক্যাল কোশ্চেন। তো কোন বছর থেকে মনিটারি পলিসি অফ আরবিআই 6 টাইম, একটা বছরে 6 টাইমস ঘোষণা করা হয়? কোন বছর থেকে ডিয়ার ফ্রেন্ডস? দেখো এই নোটটা থেকে তোমার কি কিছু আন্দাজ আসছে যে কোন বছর থেকে? বলো কোন বছর থেকে? এই নোটের মধ্যে লেখা আছে না, কিন্তু পিএসসি তোমাকে এরম কোশ্চেন দেবে। কেন এরম কোশ্চেন দেবে? কারণ তোমাকে কনফিউজ করে দেবে। দেখবে যে তুমি মুখস্থ করে এসছো নাকি তোমার ভেতরে রিয়েলি কোনো নলেজ আছে, মানে তুমি অ্যাজিউম করেছো, বুঝেছো, তোমার ভেতরে লার্নিং আছে, নাকি জাস্ট বই মুখস্থ করে চলে এসছো। কারণ ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ডস, মনে রাখবে প্রত্যেকটা এক্সামের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন মুখস্থ বিদ্যা দিয়ে কাজ খুব কমই হয়, ঠিক আছে। তো চলো কোশ্চেনটা সলভ করি। দেখো যখন 2016 ঠিক আছে মনিটারি পলিসি কমিটি এলো, অর্থাৎ সেট আপ হলো, মনে রাখবে যখন 2016 মনিটারি পলিসি কমিটি সেট আপ হলো, তারপর থেকেই ঘোষণা হলো যে এবার থেকে আর মনিটারি পলিসি অফ আরবিআই তোমার আগে কি হতো, আগে দেখো 2016 আগে ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আমি একটুখানি বিস্তারিত ভেঙেই বলি, হুটোপাটি করে লাভ নেই। 2016 আগে, ঠিক আছে, বছরে 2 টাইমস ঘোষণা হতো মনিটারি পলিসি, 2 টাইমস ইন এ ইয়ার, মনে রাখবে। তাহলে বছরে 2বার ঘোষণা হতো 2016 আগে। কিন্তু যখনই মনিটারি পলিসি অফ আরবিআই এলো, অর্থাৎ কি আরও এফেক্টিভ, আরও ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করছে আরবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, যখন চেষ্টা করছে যে মনিটারি পলিসিতে বা ক্রেডিট কন্ট্রোলে আরও বেশি ট্রান্সপারেন্সি, আরও বেশি এফেক্টিভনেস আনতে হবে, আরও বেশি এফেক্টিভ করে তুলতে হবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে চাঙ্গা করে তুলতে গেলে, তখন বলা হলো যে এবার থেকে মনিটারি পলিসি কমিটি 2016 যখন ঘোষণা মানে সেট আপ হলো, যখন সেট আপ হলো, তারপর থেকে 6 টাইমস বছরে 6বার মনিটারি পলিসি অফ আরবিআই ঘোষণা হবে, ঠিক আছে। তাহলে আমরা এর আগের নোটে পড়েছিলাম যে মনিটারি পলিসি কমিটির যে মিটিং সেটা মিনিমাম 4 টাইমস হতে হবে ইন এ ইয়ার, মিনিমাম 4 টাইমস, ম্যাক্সিমাম তো হতেই পারে 6 টাইমস হতে পারে। আর মনিটারি পলিসি অফ আরবিআই ঘোষণা হবে 6 টাইমস ইন এ ইয়ার, 6 টাইমস ইন এ ইয়ার। তাহলে মনে রাখবে যে মনিটারি পলিসি কমিটি গঠন হলো 2016 যখন গঠন হলো মনিটারি পলিসি কমিটি, তারপর থেকেই কি না বছরে 6বার মনিটারি পলিসি ঘোষণা হচ্ছে। তার মানে কারেক্ট অপশন হচ্ছে এখানে বি, ঠিক আছে, কারেক্ট অপশন হচ্ছে বি। 2015 কি বলো, 2015 ফার্স্ট জানুয়ারি, 2015 ফার্স্ট জানুয়ারি, ঠিক আছে, 2015 ফার্স্ট জানুয়ারি কী হয়েছিল? নীতি আয়োগ কি না এস্টাবলিশড হলো, আয়োগ কি হলো না তোমার কেম ইনটু ফোর্স হলো, তাই তো। আর আমাদের কি না তোমার প্ল্যানিং কমিশন, এটা কি হয়ে গেল, এটা ডিলিট হয়ে গেল, তাই না। এটাও কিন্তু এর মধ্যেই দেখো কভার হয়ে গেল। তাই তোমাকে এইভাবে পড়তে হবে ডিয়ার ফ্রেন্ডস, অর্থাৎ তোমাকে অপশানস ধরেও যেসব অপশানস থেকে কোনো একটা অ্যান্সার হয়, যেমন দেখো 2000 থেকে কোনো এখানে লজিক্যালি কোনো কোশ্চেন তৈরি হচ্ছে না, 2014 থেকেও কোনো লজিক্যালি কোশ্চেন তৈরি হচ্ছে না, কিন্তু 2015 থেকে একটা কোশ্চেন তৈরি হচ্ছে। তো আমি এখানে ডিসকাস করে দিলাম 2016 দেখা গেল কি মনিটারি পলিসি কমিটি এসছে, যার জন্য তারপর থেকে 6 টাইমস ইন এ ইয়ার মনিটারি পলিসি অফ আরবিআই ঘোষণা হতে থাকলো, বোঝা গেল। তাহলে এইভাবে তোমাকে রিড অ্যান্ড রিভাইজ করতে হবে। তো চলো এগিয়ে যাই। তো দেখো এখনও কিন্তু আমাদের ডে 1-এই আমরা স্টে করে আছি, অর্থাৎ ডে 1টা আমাদের কাছে একটা হেকটিক ডে, ঠিক আছে। ডে 1টা তুমি যতটা তোমার হ্যাবিটকে গ্রো করতে পারবে, পড়ার স্পিডকে গ্রো করতে পারবে, নেক্সট 6 ডেজ কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আমি এখানে আরও 6 দিনের কথা এখানে ডিসকাস করব, মানে 7 দিনের স্টাডি প্ল্যান দিয়ে দেবো। আমাদের সেকেন্ড পার্টে আরও 7 দিনের স্টাডি প্ল্যান থাকবে, আমাদের থার্ড পার্টে আরও 7 দিনের স্টাডি প্ল্যান থাকবে। এবার আমাদের ফোর্থ যে অর্থাৎ 28 ডেজের মধ্যে লাস্ট অর্থাৎ ফোর্থ পার্টে আরও 7 দিনের স্টাডি প্ল্যান থাকবে, যার জন্য আজকে আমাদের পার্ট নাম্বার 1 আরও 3টে পার্ট আসছে। যার জন্য তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো, এতক্ষণ যদি ভিডিওটা তুমি
দেখছো কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড ভিডিওটা লাইক আর শেয়ার কিন্তু হওয়া চাই। ওকে, তো চলো দেখো, এবার তোমাদের পড়তে হবে উর্জিত প্যাটেল কমিটি। খুব বড় একটা কমিটি, কারণ ইন্ডিয়ান ইকোনমিতে কমিটি থেকে তুমি দুটো কিংবা একটা কোশ্চেন প্রিলিমসে অ্যাজ ওয়েল এজ মেন্সে পাবে। তো উর্জিত প্যাটেল কমিটি একটা খুব ইম্পর্টেন্ট কমিটি, মনে রাখবে এটা অ্যাপয়েন্টেড হয়েছিল 2014-এ। তাহলে দেখো, যদি আমি আগের কোশ্চেনে ফিরে যাই, তাহলে দেখো 2014 থেকে আরও একটা কোশ্চেন তোমার রেডি হয়ে গেল কি না, 2014-এ কি হয়েছিল, উর্জিত প্যাটেল কমিটি কি এস্টাবলিশ হয়েছিল, অর্থাৎ কি অ্যাপয়েন্টেড হয়েছিল 2014-এ। অ্যাপয়েন্টেড হয়েছিল কি না উর্জিত প্যাটেল কমিটি। এই দেখো, তাহলে কি শুধু 2000-কে যদি আমি বাদ দিই, তাহলে 3টে ইয়ার থেকে আমার 3টে ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ 3টে কোয়েশ্চেন্স আমাদের রেডি হয়ে গেল কি না 2016-এ মনিটারি পলিসি কমিটি, যার জন্য তারপর থেকে মনিটারি পলিসি অফ আরবিআই 6 টাইমস ইন এ ইয়ার ঘোষণা তো থাকলো। 2014-এ কি না উর্জিত প্যাটেল কমিটি, আর 2015-এ নীতি আয়োগ, আমাদের 2015-এ নীতি আয়োগ, তাই না? দেখো, একটা কোশ্চেন থেকে আমরা 3টে কোশ্চেন রেডি করে নিলাম, 3টে ইনফরমেশন আমরা গ্যাদার করে নিলাম। তোমার রিড অ্যান্ড রিভাইজ এরম হতে হবে। তা উর্জিত প্যাটেল কমিটি অ্যাপয়েন্টেড হয়েছিল 2014-এ। তো দেখো, বলছে দ্য প্যাটেল প্যানেল ফেল্ড দ্যাট দ্য মনিটারি পলিসি ডিসিশন মেকিং শুড বি ভেস্টেড উইথ এ মনিটারি পলিসি কমিটি। তার মানে এই যে এতক্ষণ মনিটারি পলিসি কমিটি, ঠিক আছে, তার যে ডিসকাশন, তার যে মেম্বার্স, এটা সেটা অনেক কিছু আমরা পড়লাম, সেগুলো সব কার রেকমেন্ডেশনে? উর্জিত প্যাটেল কমিটির। তাহলে উর্জিত প্যাটেল কমিটি সেই প্রথমে ফিল করেছিল যে মনিটারি পলিসি কমিটির ডিসিশন, ঠিক আছে, মনিটারি পলিসি কমিটির ডিসিশন, সেই ডিসিশনের ওপর বেস করে এই মনিটারি পলিসি কি হবে না গঠন করা হবে, ঠিক আছে। আর এইটা ভেস্টেড আছে, এই ডিউটিটা ভেস্টেড আছে মনিটারি পলিসি কমিটির ওপরে, ঠিক আছে। তো তোমাকে এই পয়েন্ট এখান থেকে কভার করতে হলো। এর বাইরে কিছু পড়তে হবে না, কি পড়তে হবে অ্যান্ড কি বাদ দিতে হবে সব এর মধ্যে ইনক্লুড আছে। তুমি শুধু ভিডিওটা মন দিয়ে দেখো, তোমার ভিডিওটার প্রতি ডেডিকেশন দরকার, আর কিছু নয়, তবে তুমি বইটা পড়তে পারবে। আদারওয়াইজ রিভিশন করতে গিয়ে তুমি খেপে যাবা, রিভিশন করতে পারবা না। সিলেবাস শেষ করলেও রিভিশন করতে গিয়ে তোমার বহুত প্রবলেম এসে যাবে, কারণ রিভিশনেই সকলের প্রবলেম হয়। থার্ড পয়েন্ট, ইট রেকমেন্ডেড দ্যাট দ্য চেয়ারম্যান অফ দ্য এমপিসি শুড বি দ্য গভর্নর অফ আরবিআই। এ দেখো, এখান থেকেও একটা কোশ্চেন ফর্ম হতে পারে যে এই যে মনিটারি পলিসি কমিটি, তার যে চেয়ারম্যান হবে কে না আরবিআই এর গভর্নর, তার যে তোমার চেয়ারম্যান হবে আরবিআই এর গভর্নর। এটা কোন কমিটির রেকমেন্ডেশন ছিল কার না উর্জিত প্যাটেল কমিটির। কার ছিল? উর্জিত প্যাটেল কমিটির। তাহলে এই যে এই পয়েন্টসগুলো তোমাকে অনলি রিভিশন করতে হবে, দরকার হয় রিডও করতে হবে, এর বাইরে কোশ্চেন আসে না বা আসবে না। সো তাহলে আমাদের এখনও দেখো 1 নম্বর, জাস্ট 1 নম্বরের যে স্টাডি প্ল্যান, অর্থাৎ ডে 1-এর স্টাডি প্ল্যান চলছে, তাই না? তো চলো পরেরটা দেখবো কি না আরবিআই। আচ্ছা, এর আগে কিছু স্লাইড না, ঠিক আছে। তো দেখো, আরবিআই অ্যান্ড অটোনমি অফ আরবিআই, আমাদের ডে 1 এখনো চলছে, অর্থাৎ এগুলো তোমাকে একবার পড়ে নিতে হবে, বোঝো না বোঝো একবার রিডিং পড়ে নাও, তারপর আবার রিভিশন দাও। ওকে, তো আরবিআই অ্যান্ড অটোনমি অফ আরবিআই দেখা যাক। তো দেখো, আরবিআই বলো তো কত সালে তোমার সেট আপ হয়েছিল? তাহলে আরবিআই সেট আপ হয়েছিল 1935-এ, তাই না? আচ্ছা, এটাকে ন্যাশনালাইজড করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজড হয়েছিল কত সালে বলো? 1949-এ, তাই না? ন্যাশনালাইজড হয়েছিল 1949-এ। এই দুটি ইনফরমেশন এখান থেকে আমাদের কভার হয়ে গেল। তুমি বইতেও পেয়ে যাবে, তুমি যে বই পড়ো এই বই এখানে থেকে তুমি সেই বইতেও কভার করতে পারবে, বা তোমার সেলফ স্টাডি নোটে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওতে যে স্ক্রিপ্টগুলো আমি ইউজ করেছি, অর্থাৎ এগুলোতে একটা স্টাডি প্ল্যান, একটা রোড ম্যাপ, তুমি এর পিডিএফ কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রথমেই ডেসক্রিপশানে ঢুকেই প্রথমে দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি পেয়ে যাবে। সেখানে গিয়ে তুমি এই পিডিএফটা তুমি ডাউনলোড করে নিও, কিন্তু এখন ভিডিওটা মন দিয়ে দেখো, অর্থাৎ কি রোড ম্যাপটা তোমার হাতে আছে, কিন্তু কিভাবে পড়তে হবে সেই ডিরেকশনটা শুনে নাও। তাহলে আরবিআই আমরা সেট আপ দেখলাম, ন্যাশনালাইজ দেখলাম। এবার মনে রাখবে অটোনমির মধ্যে তোমাকে কি কি পড়তে হবে, এক গাদা বেশি পড়বে না, অনেক কিছু লেখা থাকে। যে কোনো ইকোনমিক্স বইতেই, ইন্ডিয়ান ইকোনমির যে কোনো বইতেই কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ওয়েতে একটু বেশি বেশি লেখা থাকে, অত পড়ার দরকার নেই। তুমি পড়বে যে অটোনমি আর আরবিআইয়ের মধ্যে কি না ব্যাংকার্স ব্যাংক, অর্থাৎ সমস্ত ব্যাংকার্সরা এর থেকে, অর্থাৎ আরবিআই থেকে ধার এসব নিতে পারে। মনোপলি অন দ্য ইস্যু অফ ব্যাঙ্ক নোটস, অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক নোটস, অর্থাৎ 1 রুপি নোট ছাড়া, এখন তো 1 রুপি নোট উঠেও গেছে, তো 1 রুপি নোট ছাড়া যে কোনো নোট অনলি অ্যান্ড অনলি এই আরবিআই ইস্যু করতে পারে, যার জন্য মনোপলি বলা হয়, অর্থাৎ একচ্ছত্র অধিপতি, ব্যাঙ্ক নোট ইস্যুইং অথরিটি হিসাবে একচ্ছত্র অধিপতি আমাদের আরবিআই। এটা কোশ্চেন আসতে পারে। কন্ট্রোলার অফ ক্রেডিট, যেটা আমরা মনিটারি পলিসিতে দেখলাম যে ক্রেডিট কন্ট্রোলার যে টুলস ইউজ করে, অর্থাৎ কি এটা ব্যাঙ্ক,
তোমার রেট, তাই না, রেপো রেট মনে আছে তো, আমরা পড়ে এসেছি, সেইগুলো তুমি এখান থেকে পড়ে নিলে। ডেপ্ট ম্যানেজমেন্ট অফিস, ন্যাশনাল ক্লিয়ারিং হাউস, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, অর্থাৎ কি কোনো ব্যাংকের যদি এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, ঠিক আছে, যাকে বলা হয় কি না ব্যাড লোন, যাকে বলা হয় কি না ব্যাড লোন, যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ কোনো ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করতে যায়, তখন শেষ লেন্ডার হিসাবে সে একবার আরবিআইয়ের দরজা খটখটায় যে আমাকে কি বাঁচাবেন, আমাকে কি একটুখানি তুলে ধরবেন কিছু লোন টোন দিয়ে, তাহলে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারি, যার জন্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বলা হয়। আচ্ছা, তো চলো জিতে বলছে দেখো কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড গোল্ড রিজার্ভ, অর্থাৎ এই যে ইউএসডি, ধরো আমি আমেরিকাতে যাব, আমি যদি আমেরিকাতে যাই তাহলে আমাকে ইন্ডিয়া রুপি, ধরো আমাকে যে ইন্ডিয়ান রুপি সেটা গিয়ে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে, কোথায় জমা দিতে হবে, আমি যে ব্যাংক থেকে ভাঙাবো, কিন্তু সেই ব্যাংকে সাপ্লাই দিচ্ছে কি না আরবিআই। তাহলে মনে রাখবে কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড গোল্ড রিজার্ভ এই দুটোকেই কিন্তু আরবিআইয়ের হাতে দেওয়া হচ্ছে, অর্থাৎ আরবিআই এর কমপ্লিট অথরিটি, এক কথা হচ্ছে অটোনমি, ঠিক আছে, আরবিআইয়ের এটা অটোনমি। আরবিআই যদি মনে করে কোনো ব্যাংকের হাত থেকে ছিনিয়ে নেবো, নিতে পারে। এমনকি দ্য গভর্নমেন্টস ব্যাংকার, অর্থাৎ গভর্নমেন্ট মানে কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, এগুলো সবাই কি না তাদের যদি টাকা পয়সার দরকার হয় তারা আরবিআই এর দরজা খটখটায় যে আরবিআই আমাকে তুমি ধার দাও, আমার এই দরকারটা আছে। ওকে, তো দেখো আমাদের ডে ওয়ানেই চলছে মানি সাপ্লাই। ডিয়ার ফ্রেন্ডস, মানি সাপ্লাইয়ের মধ্যে যে M0 একে বলা হয় রিজার্ভ মানি, M1 একে বলা হয় কি না ন্যারো মানি, ঠিক আছে। আচ্ছা, M3 একে বলা হয় কি না ব্রড মানি, ঠিক আছে, এই তিনটে থেকে কোশ্চেন আসে, তো একে কেন M1 কে কেন ন্যারো মানি বলা হয় কিভাবে মনে রাখবে, M3 কে কেন ব্রড মানি বলা হয় কি করে মনে রাখবে, অ্যান্ড M0 একে কেন রিজার্ভ মানি বলা হয় কি করে মনে রাখবে, এর উপরে ডিটেলস, মানে ওইরকম ভিডিও তুমি পাবে না, আমি এত বড় ক্লেম করছি, এই ডিটেলস ভিডিও আমি এর আগে দিয়ে রেখেছি, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, প্লে লিস্ট চেক করো, ভিডিওগুলো মন দিয়ে দেখো, তোমার পুরো স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে, দুধের মতো সাদা জলের মতো পরিষ্কার হয়ে যাবে পুরো মানি সাপ্লাইটা, এই মানি সাপ্লাই চ্যাপ্টারটা। কেন M1 কে বলা, আচ্ছা একটুখানি বলে দেখো M1 কে কেন ন্যারো মানি বলে বলো তো, কারণ শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, আচ্ছা M1, এই যে M1 নামটা কে দিয়েছে, ব্যাংকিং টার্মিনোলজি, অর্থাৎ ব্যাংকসরা নাম দিয়েছে M1, তো শিডিউল কমার্শিয়াল ব্যাংকস এই M1 কে নিয়ে তারা ব্যবসা করতে পারে না, ঠিক আছে, অর্থাৎ তারা লোন খাটাতে পারে না, তার মানে একে এই জন্য M1 কে ন্যারো মানি বলে। M3 কে কেন ব্রড মানি বলে না, শিডিউল কমার্শিয়াল ব্যাংকস এই M3 কে নিয়ে লোন দিতে পারে, অর্থাৎ ব্যবসা করতে পারে। তো এই প্রসঙ্গে যদি আরও ডিটেলস তোমার জানার দরকার হয়ে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, গোটা প্লেলিস্ট চেক করো। এখন আমাদের ডে ওয়ান চলছে, ডে ওয়ানের মধ্যে লাস্ট দুটো পয়েন্ট তোমাকে পড়তে হবে, একটা পড়তে হবে লিকুইডিটি ট্র্যাপ। লিকুইডিটি ট্র্যাপের উপরে অনেক কনসেপ্টস হয়, অ্যাকচুয়ালি আমার তো ইচ্ছা করছে অনেক কিছু এখানে ডিসকাস করতে, ঠিক আছে, অনেক কিছু কথা মনে জমে আছে, ইকোনমি ভুরি ভুরি জিনিস ইনফরমেশনস আমার বলতে ইচ্ছা করছে, কিন্তু ভিডিও 2-3 আওয়ার্সে চলে যাবে, দরকার নেই। আর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অত দরকারও নেই। ইউপিএসসি প্রিপারেশন যদি তুমি করতে তাহলে আমি তোমাকে সেই কমপ্লিট ডিটেলস আমি তোমাকে এখানে বোঝাতাম, ঠিক আছে, দরকার নেই। তুমি শুধু লিকুইডিটি ট্র্যাপ থেকে, মানে এর ওপর যদি কোশ্চেন আসে এবং আসার চান্সেস আছে এবার, ঠিক আছে, তো লিকুইডিটি ট্র্যাপ থেকে তোমাকে দুটো ইনফরমেশন মাথায় রাখতে হবে, যে লিকুইডিটি ট্র্যাপ মানে হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে, ডিপ্রেশন। এটা কি লিকুইডিটি ট্র্যাপ মানে হচ্ছে, আচ্ছা দেখো রিসেশন, একটা কথা তোমাদের এখানে ছোট করে বলে দিই, দেখো রিসেশন যখন একটু সিভিয়ার আকার ধারণ করে তখন ডিপ ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে, তখন সেটা আরও মারাত্মক ডিপ্রেশনে চলে যায় আর কি। তো এগুলো হচ্ছে কি না, যখন টাকার মূল্য তো থাকে, ঠিক আছে, টাকার মূল্য থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে কি না দাম পড়ে যায়, প্রচুর দাম পড়ে যায়, মানে জিনিসপত্রের দাম পড়ে যায়। তো যাই হোক, তোমাকে অত কিছু মাথায় রাখতে হবে না, লিকুইডিটি ট্র্যাপ মানে হচ্ছে ইন দ্য টাইম অফ ডিপ্রেশন, এটা মাথায় রাখো। তো এই সময় কি ঘটনা ঘটে না, ইন্টারেস্ট রেটস অ্যান্ড রিজার্ভ রিকোয়ারমেন্টস, ওই যেগুলো আমরা মনিটারি পলিসিতে পড়েছি সেগুলো লোয়ার্ড হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ রেটসও লোয়ার্ড হয়ে যায়, রিজার্ভ রিকোয়ারমেন্টসের রেটও লোয়ার্ড হয়ে যায়, রেশিওটার যে পার্সেন্টেজ সেটাও লোয়ার্ড হয়ে যায়, মানে খুব কমে যায়, কিসের জন্য না, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য। তার লিকুইডিটি ট্র্যাপ ডিপ্রেশনের সঙ্গে রিলেটেড, জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে। এইবার আমরা চলে এসেছি ডে 2-তে, তাহলে আমরা আগের স্লাইড পর্যন্ত দেখে নিলাম যে আমাদের ডে 1-এ কী কী পড়তে হবে। আমাদের ডে 1-এ মোটামুটি ধরো মনিটারি পলিসি পড়লে, ঠিক আছে, মনিটারি পলিসি কমিটি পড়লে, তুমি আর কি পড়লে না, লিকুইডিটি ট্র্যাপ পড়লে, তুমি আরবিআই পড়লে, আরবিআইয়ের অটোনমি পড়লে, ব্যাস, এটা হচ্ছে রিভিশন পেজ। ডে 1-এ তুমি এই রিভিশনটা দিলে, ঠিক আছে। চলো ডে 2-র দিকে যাওয়া যাক। দেখো ডে 2-তে গিয়ে তুমি কি পড়বে, ডে 2-এর তোমার যে রিভিশনটা থাকবে, অর্থাৎ তুমি যদি এটা 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করো, তাহলে 1 ফেব্রুয়ারি টু 7 ফেব্রুয়ারি,
টু 7 ফেব্রুয়ারি তোমার এই স্টাডি প্ল্যান চলছে, অর্থাৎ আজকে আমরা কিসের প্ল্যান দিচ্ছি তোমাকে, না 2 ফেব্রুয়ারির প্ল্যান দিচ্ছি। আমি তোমাকে 2 ফেব্রুয়ারির প্ল্যান এই ডে 2-র মধ্যে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, এর মধ্যে কি পড়বে, ইনফ্লেশন, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন। তো ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, জাস্ট এটুকুই তোমাকে পড়তে হবে। কি পড়তে হবে না, এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স কি, ডেফিনিশন পড়বে। হোলসেল প্রাইস ইন্ডেক্স কি, ডেফিনিশন পড়বে। সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি, তার ডেফিনিশন পড়বে। এখন আমাদের ইন্ডিয়াতে যে ইনফ্লেশন মাপা হয়, মেজার করা হয়, সেটা কনজিউমার প্রাইস যে ইন্ডেক্স, এটার মাধ্যমে মাপা হয়, ঠিক আছে? ইভেন তুমি কি জানো যে এই উর্জিত প্যাটেল কমিটি, যে কথাটা বললাম উর্জিত প্যাটেল কমিটি, উনি মানে ওই কমিটির রেকমেন্ডেশনের মধ্যেও এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল হোলসেল প্রাইস ইন্ডেক্সের থেকে। যে ইনফ্লেশনকে পরিমাপ করতে গেলে আমাদের সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে বেশি প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, উর্জিত প্যাটেল কমিটি থেকে এটাও কোশ্চেন আসতে পারে যে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কথা ব্রডলি রেকমেন্ড করেছিল আমাদের ইনফ্লেশন টার্গেটিংয়ের জন্য কোন কমিটি, না উর্জিত প্যাটেল কমিটি। তার মানে এটাও উর্জিত প্যাটেল কমিটির সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই সব ইনফরমেশনসগুলোই তোমাকে পড়তে হবে, এর থেকে বেশি ফালতু ইনফরমেশন পড়ার কোনো দরকার নেই। তো চলো, টাইপ অফ ইনফ্লেশন পড়বে ডে 2-তে, ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন এবং স্ট্রাকচারাল ইনফ্লেশন, ঠিক আছে? স্ট্রাকচারাল ইনফ্লেশন কি না, ধরো আমাদের পুয়োর যে টেকনোলজি, ধরো আমার কাছে ল্যাপটপ নেই, আমি যদি ফোন থেকে ভিডিওটা বানাতাম তাহলে কি আমি এত ফাস্ট এত সুন্দর করে স্লাইড সাজাতে পারতাম না? তার মানে আমাদের দেশে যদি টেকনোলজি খুব পুয়োর হয়, ব্যাকডেটেড হয়, তাহলে আমরা অনেক বেশি ইনপুট দেবো কিন্তু আউটপুট ততটা পাবো না। জিনিসের দাম বেড়ে যাবে, অর্থাৎ কি জিনিসের প্রোডাকশান কস্ট এমনি বেড়ে যাবে। জিনিসের যে প্রোডাকশান কস্ট সেটা এমনি বেড়ে যাবে। কেন না, আমরা তো পুয়োর টেকনোলজি দিয়ে কাজ করি, অনেক টাকা ইনভেস্ট করে তবে অল্প পরিমাণ মাল তৈরি করি, এটাকে বলা হয় স্ট্রাকচারাল তোমার ইনফ্লেশন, ঠিক আছে? তাহলে দেশের যে প্রোডাকশান স্ট্রাকচার সেটাই দুর্বল, ঠিক আছে? অনেক পয়সা ইনভেস্ট করে তবে অল্প পরিমাণ আউটপুট পাওয়া যাচ্ছে। কস্ট পুশ ইনফ্লেশন কি না, যখন তোমার হাতে আমার হাতে সবারই হাতে প্রচুর পয়সা আছে, ঠিক আছে, আমরা সবাই বড়লোক হয়ে গেছি, তখন কস্ট পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুল তখন এটা হচ্ছে দাম বাড়া, এটাও দাম বাড়া, আমি ভুল বললাম, এটাও দাম বাড়া। আর ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে কি না, ঠিক সেম ব্যাপার, কি না তুমিও বড়লোক হয়ে গেছো, আমিও বড়লোক হয়ে গেছি, সবাই বড়লোক হয়ে গেছে, আমাদের ডিমান্ড বেড়ে গেছে, আমাদের পয়সা হাতে থাকলেই আমাদের ডিমান্ড বৃদ্ধি পাবে, ঠিক আছে? তখন তাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। মনে রাখবে, এই ডিমান্ড পুল ইনফ্লেশনকে, এই সব ধরনের ইনফ্লেশনকেই কিন্তু বেশি করে আরবিআই এই ডিমান্ড পুল ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখার জন্যই কিন্তু মনিটারি পলিসি ঘোষণা করে। মাস্ট রিমেম্বার দিস, ওকে? যদি খুব অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স করতে যায় পিএসসি, এবং করবেও, মাথায় রাখবে করবেও, কারণ কাট অফ হাইতে যাবে, তখন এই ডিমান্ড পুল ইনফ্লেশনকে মাথায় রেখে যে তুমি মুখস্থ করেছো নাকি তুমি ঠিকঠাক মতো বুঝে পড়েছো, তা সেইটা বোঝার জন্য, একজন সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, ঠিক আছে, তোমার সার্ভিস তুমি নেশনকে অফার করতে চলেছো, তোমার নলেজ কতটা পিওর সেটা জানার জন্য তোমাকে ডিমান্ড পুল ইনফ্লেশনকে মাথায় রেখে এর সঙ্গে রিলেট করবে আরবিআইয়ের মনিটারি পলিসি, দিয়ে তোমাকে কোশ্চেন একটা জেনারেট করে দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আমরা ডে 2-এর এখন দেখে নিচ্ছি প্ল্যান। তো রোল অফ ইনফ্লেশন তোমাকে দেখতে হবে যে হাই ইনফ্লেশন কোন কোন জিনিসকে হার্ট করে, গভর্নমেন্ট ফিসকাল ডেফিসিট কি হয়ে যায় না বেশি হয়ে যায়, অর্থাৎ যদি ইনফ্লেশন হাই হয়ে যায় তাহলে গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট বেড়ে যায়। এইটাও একটা খুব সুন্দর ইনফরমেশন, কোশ্চেন এর ওপরেও আসতে পারে যে গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট কোন সিচুয়েশনে হাই হয়ে যায় না, যখন ইনফ্লেশন হাই হয়ে যায়, ঠিক আছে? লুজার্স কে হয়, গেনার্স কে হয়? লুজার্স কারা হয় বলো? এর ওপর তো অনেক ডিসকাশন আছে, করতে ইচ্ছা করছে প্রচুর, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, দরকার নেই। তো কারা লুজার্স হয়? লুজার্স হয় যারা ফিক্সড ইনকাম, যাদের ফিক্সড ইনকাম, যেমন ধরো সাপোজ ধরো আমার বাবা, ঠিক আছে, মাই ফাদার, কি একজন তিনি পেনশন পান, ধরো তিনি পেনশনভোগী, যদিও আমার বাবা মারা গেছেন, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো পেনশনভোগী আমার বাবা, ঠিক আছে? তাহলে যদি ইনফ্লেশন হাই হয় তাহলে সে লুজার্স হবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে দেখো, এর সঙ্গে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টেরও একটা রিলেশন আছে, ঠিক আছে? অর্থাৎ তোমার এক্সপোর্ট এক্সপোর্ট কখন বাড়ে, ইম্পোর্ট কখন বাড়ে, এক্সপোর্ট কখন পড়ে যায়, এক্সপোর্ট কখন বেড়ে যায়, এগুলোও কিন্তু ইনফ্লেশনের ওপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? তো যার জন্যে তোমাকে এই পয়েন্টসগুলো এই ডে 2-তেই কভার করতে হবে, তোমার কাছে যা বই আছে সেই বইয়ের থেকেই, ওকে? তো চলো এগিয়ে যাই। এরপর আমাকে পড়তে হবে ডিফ্লেশন। তাহলে আমরা ইনফ্লেশন, ডিফ্লেশন এবং ডিসইনফ্লেশন তিনটে পড়বো বলেছি। তা ডিফ্লেশনের মধ্যে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কি না, জিনিসের দাম পড়ে যায়, অর্থাৎ কি জিনিসের দাম কখন পড়ে, যখন ডিমান্ড কমে যায়।
মানুষের যখন ডিমান্ডটাই নিচের দিকে চলে যায় তাকে ডিফ্লেশন বলে, আর কিছুই না। তো ডিফ্লেশনের সময় কারা লুজার্স হয় কারা গেনার্স হয় তোমাকে এটাও পড়তে হবে ডে 2-তে। তো চলো এরপরে আমরা কি দেখবো না, ডিফারেন্স বিটুইন সিপিআই অ্যান্ড ডাব্লিউপিআই। তোমার কাছে যদি রমেশ সিং থাকে, তোমার কাছে যদি রমেশ সিং এর বইটা থাকে, তাহলে পজিটিভলি গিয়ে সিপিআই আর ডাব্লিউপিআই এর ডিফারেন্সটা পড়ে নিও, তোমার অনেক চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। অনেক কোশ্চেন তুমি না বুঝেও মানে অ্যান্সার করে আসতে পারবে, তুক্কাবাজি করতে পারবে, গেস লাগাতে পারবে। তো চলো এগিয়ে যাই। এবার আমরা পড়বো কি না ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন মানে হচ্ছে কি, দেখো এখানে আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি মুদ্রাস্ফীতি, তার মানে কি না জিনিসের দাম বেড়ে যাওয়া, এক কথা হচ্ছে জিনিসের দাম বেড়ে যাওয়া। আচ্ছা ডিফ্লেশন কি দেখলে, আচ্ছা ইনফ্লেশন কি ভালো, হ্যাঁ দেশের অর্থনীতির জন্য মাইল্ড ইনফ্লেশন পজিটিভ, অর্থাৎ কি 4%, মিনিমাম 4% ইনফ্লেশন খুবই ভালো। দেখো এইটাও এই যে ইনফ্লেশনের যে রেট 4%, 2% থেকে 4% থাকা যে খুব ভালো, এটাও কিন্তু উর্জিত প্যাটেল কমিটি রিলেট করছে, অর্থাৎ উর্জিত প্যাটেল কমিটি এটা ফিল করেছিল। যাই হোক, ডিফ্লেশন কি না জিনিসের দাম পড়ে যাওয়া, ডিমান্ড পড়ে যাওয়া, ঠিক আছে। ডিফ্লেশন, ডিফ্লেশন কি না নেগেটিভ, সবসময় দেশের অর্থনীতির জন্য নেগেটিভ। কিন্তু ইনফ্লেশন মনে রাখবে মাইল্ড ইনফ্লেশন কিন্তু পজিটিভ, মাইল্ড ইনফ্লেশন পজিটিভ। এরপর আসছি ডিসইনফ্লেশন। আচ্ছা এখানে দেখো ডিফ্লেশন, ডিফ্লেশন মানে কি না নেগেটিভ, মাথায় রাখো ডিফ্লেশন মানে নেগেটিভ ইনফ্লেশন, নেগেটিভ ইনফ্লেশন। তাহলে নেগেটিভ ইনফ্লেশনকে কি বলা হয়, ডিসইনফ্লেশন বলা হয় নাকি ডিফ্লেশন বলা হয়? ডিয়ার ফ্রেন্ডস ডিফ্লেশন বলা হয়। মনে রাখবে ডিসইনফ্লেশন কিন্তু ইনফ্লেশন। আচ্ছা এবার দেখো ডিসইনফ্লেশন বোঝাই, মনে রাখবে এটা প্লাস ইনফ্লেশন, তার মানে ইনফ্লেশন তো আছে, ইনফ্লেশন তো আছে কিন্তু রেট কম, রেটটা মাইনাস, অর্থাৎ রেটটা কমে গিয়েছে, রেটটা মাইনাস নয় লেস, ঠিক আছে। ধরো সাপোজ ধরো 2011 ধরো ইনফ্লেশনের হার ছিল, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি 5%, ঠিক আছে। তো দেখো যদি এই 5%টা -5%-এ চলে যায় তাহলে সেটা কি হয়ে গেল, ডিফ্লেশন। কিন্তু যদি এই 5% ইনফ্লেশনটা 2%-এ চলে গেল, মাইনাসে গেল না, শুধু 2%-এ চলে গেল, তাহলে সেটাকে বলা হবে ডিসইনফ্লেশন। অর্থাৎ কি না ইনফ্লেশন তো আছে, পজিটিভ ইনফ্লেশন, কিন্তু ইনফ্লেশনের রেটটা কম, ঠিক আছে, তখন তাকে বলা হবে ডিসইনফ্লেশন। যখন নেগেটিভে চলে যাবে ডিফ্লেশন, আর যখন 4% বা তার অ্যাবভে থাকবে তখন তাকে বলা হবে ইনফ্লেশন। মাইল্ড ইনফ্লেশন আমাদের দেশের অর্থনীতির স্ট্যাবিলিটি উন্নতির জন্য ভালো, উন্নতির মানে এটা লক্ষণ ইনফ্লেশন। এই কথাটাও কে ফিল করেছিল যে 4% +-4% থাকতেই হবে, উর্জিত প্যাটেল কমিটি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস আমাদের ডে 2-তে আমরা কি কি পড়বো সেটা দেখে নিলাম। চলো ডে 3-তে দেখে নিই। ডে 3-তে গিয়ে আমরা আনএমপ্লয়মেন্ট পড়বো। আমাদের দেশে অনেক রকমের আনএমপ্লয়মেন্ট আছে, অর্থাৎ কি না বেকারত্ব। তো বেকারত্ব কি জিনিস তো জানো, বেকারত্ব আমাদের পোভার্টির কারণ, বেকারত্ব আমাদের পোভার্টির কারণ, ঠিক আছে। তো পোভার্টিটা আমি এর মধ্যে দিচ্ছি না, পোভার্টিটা আমি পরের তোমার 7 ডেজের প্ল্যানের মধ্যে দেবো। তো আনএমপ্লয়মেন্টের মধ্যে তোমাকে পড়তে হবে স্ট্যাগফ্লেশন অ্যান্ড টাইপস অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড কজেস, ব্যাস এটুকুই পড়তে হবে। স্ট্যাগফ্লেশন কি মনে রাখবে, স্ট্যাগফ্লেশন হচ্ছে, এই স্ট্যাগফ্লেশন কি, আচ্ছা দেখো ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে। স্ট্যাগফ্লেশন হচ্ছে ইনফ্লেশন হাই, এটার উপরে বারবার কোশ্চেন আসে, মানে এটা বলতে পারো পেট কোশ্চেন। ইনফ্লেশন ইজ ভেরি হাই, ভেরি হাই মাথায় রাখবে, অর্থাৎ কি 4% নয়, মাইল্ড ইনফ্লেশন নয়, ধরো 6% ইনফ্লেশন হয়ে গেছে, 6% ইনফ্লেশনের রেট, তার সঙ্গে আনএমপ্লয়মেন্টও বাড়ছে হু হু করে, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট রেটও হু হু করে বাড়ছে, তখন তাকে বলা হবে স্ট্যাগফ্লেশন, ঠিক আছে। তখন তাকে বলা হবে কি না স্ট্যাগফ্লেশন। তাহলে তোমাকে এটা পড়তে হবে। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড কজেস পড়বে, কি কি পড়বে না স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি, সিজনাল কি, সিজনাল কোন কেসে হয়, সিজনাল কোন কেসে হয় বলো, সিজনাল ধরো এই যে উলের ব্যবসা, ঠিক আছে, তারপরে ধরো শস্যের ব্যবসা, অর্থাৎ কি এগ্রিকালচার, এগ্রিকালচারে তুমি দেখতে পারো এগ্রিকালচারে সিজনাল পাবে, ডিসগাইজড এই এগ্রিকালচারে পাবে, ঠিক আছে। আচ্ছা ফ্রিকশনাল যখন আমরা জব চেঞ্জ করি, আর স্ট্রাকচারাল হচ্ছে কি না ধরো সাপোজ ধরো আমি এমএ পাস, তো আমি বলছি ভাই আমার পরিবারের এমনই পরিস্থিতি যে তুই আমাকে রাস্তা খুঁড়তে দিলেও আমি রাস্তা খুঁড়ে আমি পয়সা ইনকাম করব, কিন্তু সে রাস্তা খোঁড়ার কাজও আমাকে কেউ দিচ্ছে না, তখন তাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অর্থাৎ যখন আমাদের দেশ
ঠিক আছে, আমাদের দেশের এমনই সিচুয়েশান যে আমাদের দেশ আমাকে এমপ্লয়মেন্ট দিতে পারবে না, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে না, দেশেরই হালত খারাপ, তখন তাকে বলা হবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ওকে, সিজনাল তো বলে দিলাম, ডিসগাইজড বলে দিলাম, ওপেনও অনেকটাই স্ট্রাকচারালের মতোই, আর ফ্রিকশনাল যখন জব টপ কোনো কারণে আমরা চেঞ্জ করতে থাকি। তো এইসব আনএমপ্লয়মেন্ট তুমি লুসেন্স জিকেতেও পাবে, রমেশ সিংও পাবে, কজেসগুলো একবার দেখে নিও পজিটিভলি। তো এবার আমরা পড়বো ডে নাম্বার 4। ডে নাম্বার 4তে আমরা পড়বো ট্যাক্সেশন। আচ্ছা বলো কেন ট্যাক্স? ট্যাক্স কত ধরনের হয়? ইনডাইরেক্ট ট্যাক্স হয়, আর কি না ডাইরেক্ট ট্যাক্স হয়। ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্স হয়, ঠিক আছে। তো ইনডাইরেক্ট ট্যাক্স তো আমরা সবসময়তেই দিচ্ছি, আমাদের অজান্তে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, তাই না? আমাদের অজান্তেই তো আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি। আর ডাইরেক্ট ট্যাক্স কি না, যখন আমার ইনকাম অনেক বেড়ে গিয়েছে, যখন আমার ওয়েলথ অর্থাৎ সম্পত্তি, ঠিক আছে, অনেক কিছু পেয়েছি, ঠিক আছে, বা অনেক সম্পত্তি বেড়ে গিয়েছে, আমার ইনকাম হাই হয়ে গিয়েছে, তখন ডাইরেক্ট ট্যাক্স হবে। অর্থাৎ কি না, আমার কত ক্যাশ আছে, এক কথায় মাথায় রাখবে ক্যাশ, আমার কাছে কত ওয়েলথ কত ক্যাশ আছে তার উপরে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি না, আমি একটা পেন কিনতে যাচ্ছি, আমি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি, ইভেন ইভেন আমি যে মোবাইল রিচার্জ করছি, ঠিক আছে, তার মধ্যেও জিএসটি ইনক্লুডেড থাকে। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সকলেই দিই। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সকলে দিই, সে পুয়ার হোক, সে রিচ হোক, ঠিক আছে। ইনডাইরেক্ট ট্যাক্স একটা এমনই ট্যাক্স সকলে দেয়, ঠিক আছে। একটা বাচ্চা, ঠিক আছে, ধরো আমার ছেলের বয়স ধরো সাপোজ 12 ইয়ার্স, ধরো সাপোজ আমার ছেলের বয়স 12 ইয়ার্স, আমার এখনো বিয়েই হয়নি, তো আমার ছেলে হবে কোত্থেকে, যাই হোক। তো আমার ছেলের বয়স 12 ইয়ার্স, আমার ছেলে যদি একটা ডেয়ারি মিল্ক চকলেট কিনতে যায়, তাকেও ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কারা দেবে? ডাইরেক্ট ট্যাক্স সবাই দেবে না, যাদের ইনকাম অতিরিক্ত বেশি, ঠিক আছে, তারাই ডাইরেক্ট ট্যাক্স দেবে, যাদের প্রচুর ওয়েলথ আছে তারাই দেবে, তুমি আমি দেবো না, ঠিক আছে। তো চলো এই প্রসঙ্গে তুমি কি কি পড়বে? ডাইরেক্ট ট্যাক্স পড়বে, ইনডাইরেক্ট ট্যাক্স পড়বে, ট্যাক্স এক্সপেন্ডিচার পড়বে, অর্থাৎ যে ট্যাক্সগুলো যে গভর্নমেন্ট নিচ্ছে সেইগুলো কোথায় খরচা করছে। অপারেশন ক্লিন মানি কি জিনিস, কত সালে হয়েছিল, GAAR, ঠিক আছে, এটা পড়বে। 101 অর্থাৎ 101 কি না জিএসটি, ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটা পড়তে হবে, 2016 হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। লাফার কার্ভ কিসের সঙ্গে রিলেটেড? ম্যাট, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, ম্যাট মিনিমাম অল্টারনেট ট্যাক্স কাদের ওপর লাগু হয় এটা পড়তে হবে। এক্সাইজ ডিউটি কি, কাস্টম ডিউটি কি, ট্যাক্স বাইয়ান্সি কি, ব্যাস এই কটা, অর্থাৎ এই টোটাল 11 পয়েন্টস তোমাকে ট্যাক্স যে চ্যাপ্টার সেখান থেকে তোমাকে পড়তে হবে, এটাই তোমার রিড অ্যান্ড রিভিশন। তো চলে এগিয়ে যাই। ডে নাম্বার 5 তুমি কি পড়বে? মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টক মার্কেট। মানি মার্কেটের এক্সপোনেন্ট, মানি মার্কেটের কম্পোনেন্ট, এক্সপোনেন্ট বলছি, মানি মার্কেটের কম্পোনেন্ট কি কি, অর্থাৎ মানি মার্কেটের মধ্যে কি কি আছে, ক্যাপিটাল মার্কেট কি, স্টক মার্কেট কি, তোমাকে এই তিনটে পড়তে হবে, বেশি পড়ার দরকার নেই। মানি মার্কেটের মধ্যে তুমি কি দেখবে না, অল কম্পোনেন্টস অফ মানি মার্কেটস, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনস, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি, অ্যান্ড ফরেন তোমার এফআইআই যেটা আর কি, এটাও তুমি দেখে নেবে। আমার এখন ফুল ফর্মটা এই মতো মনে পড়ছে না, খুব মানে টেনশনে আছি। তো চলো, তো দেখো এবার আমরা দেখবো কি না স্টক মার্কেট। তাহলে আমরা মানি মার্কেট দেখে নিলাম, এবার আমরা দেখবো কি না স্টক মার্কেট। তো দেখো স্টক মার্কেট কি জিনিস, স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা তোমায় পড়তে হবে, ঠিক আছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, টাইপস অফ শেয়ার্স, কত ধরনের শেয়ার্স হয়, WBCS মেন্সে প্রিভিয়াস ইয়ার্সে এসছে, ঠিক আছে। আর তা এফপিআই কি, আচ্ছা FIIS কি, বিয়ার অ্যান্ড বুল কি জিনিস, বিয়ার মার্কেট কি, বুল মার্কেট কি, এই কটার ওপরেই কোশ্চেন আসে স্টক মার্কেট থেকে, মাথায় রাখবে এই কটার ওপরেই কোশ্চেন আসে। তাহলে তুমি যদি এই পয়েন্টসগুলো একবার পড়ে নিতে পারো, সে মুখস্থ করে হোক, রিড অ্যান্ড রিভিশন করে হোক, বারবার বলে বলে হোক, হাতে পায়ে লিখে হোক, ঠিক আছে। গাজনি সিনেমাটা কে কে দেখেছো? গাজনি সিনেমার আমির খান কি করতো, লিখে লিখে মনে রাখতো, তাই তো, ফটো তুলে মনে রাখতো। তা তুমিও তোমার মোবাইলের ওয়ালপেপার বানিয়ে নিলে, বুল মার্কেট কি, বিয়ার মার্কেট কি, ঠিক আছে, বুল বিয়ার কি, টাইপস অফ শেয়ার কি, স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া কটা আছে, সেবি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, এই সবগুলো আর কি, মিউচুয়াল ফান্ড কি, এটসেট্রা। তো চলে এগিয়ে যাই। ডে 6 তুমি কি দেখবে না, ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা 7 ডেজের স্টাডি প্ল্যান এখানে করছি, আমরা ডে 6 কি দেখবো, ব্যালেন্স অফ পেমেন্ট দেখবো। ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ কি, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এই চ্যাপ্টারটা দেখবো, ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। ফরেক্স, ঠিক আছে, ফরেক্স রিলেটেড। তো চলো আমরা এখানে কি কি দেখতে পাবো, অর্থাৎ এই চ্যাপ্টারে তুমি কি কি পড়বে, ডিভ্যালুয়েশন অফ মানি, এর ওপরে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি ডিটেলস ডিসকাশন করেছি এবং ওখান থেকে ওইটুকুই আসবে, না দেখে থাকলে কাইন্ডলি ভিডিওগুলো চেক করে নিও। ডেপ্রিসিয়েশন, ডিভ্যালুয়েশন, অ্যাপ্রিসিয়েশন, কনভার্টেবিলিটি অফ রুপি, ঠিক আছে, রুপি কনভার্টেবিলিটি, রেমিটান্স কি জিনিস, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মধ্যে কি কি থাকে, আর কোন অ্যাকাউন্টে কনভার্টিবিলিটি অফ রুপি এটা পসিবল,
কোন অ্যাকাউন্টে কনভার্টেবিলিটি অফ রুপি এটা পসিবল, তোমাকে এগুলো পড়তে হবে, ঠিক আছে। ডে নাম্বার 7 অর্থাৎ কি 6 ডেজের স্টাডি প্ল্যান দেখে নিলাম, তোমাকে রিভিশন করতে হবে তুমি যা পড়লে। তাহলে আমরা 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কমপ্লিট রিড অ্যান্ড রিভাইজ স্টাডি প্ল্যান আমরা এখানে দেখে নিয়েছি। এইবার আমরা 8 নম্বর থেকে অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকে 8 আর তোমার 7, 8 আর সাথে কত হয় বলো, 15, তাই তো। তাহলে 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্টাডি প্ল্যান আমাদের সেকেন্ড নাম্বার পার্টে দেখব। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। তোমাদের বারবার বলছি যে আমাদের ইংলিশ যে কোর্স স্টার্ট হয়েছে ক্র্যাশ কোর্স, তুমি যদি কোর্সটা একবার কোর্সটা জয়েন করো, এই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করো, একবার তোমার মানি ইনভেস্ট করো, তোমার পকেট মানিতেই তোমার হয়ে যাবে, এমন কিছু দাম নয়। তুমি আমাদের ইংলিশ ক্র্যাশ কোর্সে জয়েন করো, ক্র্যাশ কোর্সটা করো, তোমার শুধু প্রিলিমস নয়, আমরা ক্র্যাশ কোর্সটা এমনভাবে বানিয়েছি তোমার শুধু প্রিলিমস নয়, তোমার মেন্স রাইটিংয়েও কাজে লাগবে, 100% গ্যারান্টি আছে, ঠিক আছে। আমরা ফ্রিতে যে তোমার ভিডিওসগুলো ইউটিউবে দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো, কোয়ালিটি দেখতে পারো, যে আমরা ফ্রিতে যদি এই ভিডিও দিতে পারি তাহলে আমরা পেইং কোর্সে কি কোয়ালিটির ভিডিও তোমাদের আমরা প্রোভাইড করতে পারি। আর যদি ইংলিশ কোর্সটা একবার করে নাও, তুমি 20 আউট অফ 25 WBCS প্রিলিমস ইংলিশে তুমি পাবেই। আর যদি WBCS প্রিলিমসে তুমি 135 প্লাস স্কোর করতে চাও, কারণ এটাই সেফ স্কোর, মনে রাখবে 135 প্লাস এটাই সেফ স্কোর, কারণ 2020তেও 127 প্লাস গিয়েছিল, তাহলে অবশ্যই আমাদের এই ইংলিশ প্রিমিয়াম ইংলিশ কোর্সে তুমি জয়েন করো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিটেলসের জন্য যোগাযোগ করো। উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থেকো।